ধরুন শনিবার বিকেলবেলা খুব টায়ার্ড, অফিস থেকে ফিরছেন, হঠাৎ করে স্ক্রল করতে করতে আপনারা চলি কথার এপিসোড দেখতে পেলেন, যে এপিসোডটা একদম গানে গানে জমজমাট এপিসোড। কি বেরিয়ে যাবেন? একদমই না। আমি জানি যে আপনারা এই চলি কথার এপিসোডটা দেখতে বেশ পছন্দ করেন, কিন্তু আজকে আমাদের চলি কথার এপিসোডটা, যেটা বলছিলাম, একদম গানে গানে জমজমাট এপিসোড হতে চলেছে। কে রয়েছে সেটার জন্য তো আমাদের এপিসোডটার সাথে থাকতে হবে। আড্ডাটা শুরু করা যাক। তার আগে বলে দিই যে আমাদের এই ভিডিওটা নিবেদনে সুপার পাওয়ার ডিটারজেন্ট, রং থাক দাগ যাক। আমাদের সাথে আজকে টলি কথার আড্ডায় পেয়ে গেছি সিঙ্গার উজ্জয়িনী মুখার্জিকে। ওয়েলকাম টু টলি কথা। থ্যাংক ইউ। তোমার এই নামটা নিয়ে না আমার বরাবরই খুব ইন্টারেস্ট ছিল, যে নামটার মানে কি হতে পারে। তো আমি একটু ঘেটে ঘুটে দেখলাম যে নামের বাংলা মানে হচ্ছে খুব শক্ত, উৎকৃষ্ট রূপে জয়। তো তোমার কি মনে হয় যে এই নামটার সাথে তোমার জীবনটা কতটা আর কি জড়িয়ে আছে? এটার একটা খুব লেয়ার্ড মানে আছে। লেয়ার্ড বলতে মানে অনেকগুলো লেয়ার এটার ব্যাখ্যা করা যায়। একটা ওপর বলতে পারি, সেটা হচ্ছে আমার মা, সারা জীবন আমি মাকে জিজ্ঞেস করেছি আমার নামের মানে কি, মা এক্স্যাক্ট এটাই বলেছে, উৎকৃষ্ট রূপে জয়। তো আমি বলছি মা আমি তো সবসময় জিতি না। তখন মাই ডিসক্রাইব করেছিল যে সবসময় জেতাটা ইনস্ট্যান্টলি হয় না, অনেক সময় বোঝা যায় যে হয়তো 6 মাস 7 মাস পরে দেখা গেল যে ওই ঘটনাটাতে অ্যাকচুয়ালি আমার জিতটাই হয়েছিল। মাঝে মাঝে হয় জীবনে এটা, তখন এই রিয়েলাইজেশনগুলো হয়। তো এটা বেশ ইন্টারেস্টিং একটা জোন আর কি। তখন মনে হলো, মনটা খারাপ হলো, বাবা কেমন এরকম হলো। তারপর মনে হয় ঠিকই হয়েছে, ভালোই হয়েছে, হয়তো জিতেইছি। এটাকেই হয়তো উৎকৃষ্ট রূপে জেতা বলে। যেটা নিয়ে আজকে আমাদের মেইন আড্ডা, সেটা হচ্ছে যে পুষ্পা 2 এর গান বাংলা ভার্সন তোমার গলায় শোনা যাচ্ছে। একদম একদম প্রথম যখন অ্যাপ্রোচটা তোমার কাছে এলো, সেই সময়টা থেকে গল্পটা জানতে চাই। যখন প্রথম অফার এসছে আমার কাছে, আর তারপরে রেকর্ডিংটা করার মধ্যে টাইম ডিউরেশনটা ছিল 12 ঘন্টা। মানে 12 ঘন্টার মধ্যে আমার কাছে গানটা রেকর্ড করার প্রস্তাব এসছে। তারপরে আমি মুম্বাইতে ছিলাম, একটু রিহার্সাল করছিলাম, সেখান থেকে আমাকে বলা হয় আজকেই করতে হবে। সো আমি লিটারালি বম্বে পৌঁছেছি কলকাতা থেকে, রিহার্সাল করেছি, করে সন্ধ্যে 6টার সময় বেরিয়ে গেছি, 8টার ফ্লাইটে চেন্নাই চেপেছি, চেন্নাইতে যাব বলে। 12টায় ল্যান্ড হয়েছে, যেটা মানে যা হয় সবসময় তো ফ্লাইট অ্যাভেলেবিলিটি ওরকমভাবে পাওয়া যায় না, ডিলে হতে হতে 12টা 11:55 এক্স্যাক্টলি 11:55-এ ল্যান্ড করেছি। করার পর জাস্ট রাত্রি 2টোর সময় আমি দেখলাম যে সকালবেলায় উঠলাম একটা অন্য শহরে, তারপরে গেলাম আরেকটা শহরে, তারপরে রাত্রিটা আরেকটা অন্য শহরে। মানে একটা এরকম জগাখিচুড়ির দিন ছিল সেটা। খুব ইন্টারেস্টিং, ভীষণ ভালো লেগেছে সেই দিনটা এক্সপিরিয়েন্স করতে পেরে। তারপরে যখন রেকর্ড করলে, কারণ পুষ্পা 2 মানে সবার কাছে একটা তো খুব স্পেশাল সিনেমা অবশ্যই। এবার সেই গানটার বাংলা ভার্সন, কারণ এইরকম ধরনের সিনেমা আমরা বাংলায় দেখতে চাই, তো সেই বাংলা ভার্সনটা যখন তুমি নিজে গাইলে, সেই ফিলিংসটা কেমন ছিল? হ্যাঁ, আমি প্রথমে জানতাম না আমি পুষ্পা 2 গান গাইছি। কারণ আমাকে যখন কারণ তিমিরদা আমার কথা রেফার করে, কারণ তিমিরদাও গেয়েছে একটা গান, যে গানটা নিয়ে চর্চা হতে চলেছে নেক্সট। সো সেটা আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু। সো তিমিরদার কাছ থেকে যখন আমার কাছে এই খবরটা আসে যে তোকে কেউ ডাকতে পারে, এরকম একটা বিষয় হতে পারে, তারপরে গানটা যখন রেকর্ড করছি তখন আমি জিজ্ঞাসা করিনি কোন ছবির জন্য গাইছি, বা আদৌ পুষ্পা 2 কিনা বা অন্য কোনো ছবি কিনা। আমাকে গানটা দেওয়া হয়েছে এবং সেটা যেরকম বললাম যে আমি স্টুডিওতে পৌঁছেছি প্রায় 1:45, তো ঘড়িতে দেখলে 12:44 এক্স্যাক্টলি। তো তারপর স্টুডিওতে ঢুকে গান রেকর্ড করা শুরু করেছি। বাস ওই প্রসেসটার মধ্যে একবার যখন পড়ে গেছি তখন আর কিছু ভাবতে পারিনি আর কি। তারপরে ওরা বললো খুব শিগগিরই রিলিজ করতে চলেছে, আমি ওকে ফাইন। তখন দেখলাম পুষ্পা, তখন শিওর হলাম পুষ্পা, তার আগে অব্দি শিওর ছিল। তারপর রিলিজ করলো, তুমি দেখলে যে তোমার গানের ভিডিওতে আল্লু অর্জুন। ও ইয়েস, ওইটা একটা সাংঘাত। আমার বান্ধবী আমার খুব ভালো বান্ধবী পূর্ণা আমায় বলছে তোর গানে আল্লু অর্জুন নাচবে, ও সাবাস। হ্যাঁ, এটা খুব মজার। আচ্ছা, গানটা নিয়ে এত কথা বলছি, গানটাও তো একটু শুনতে হবে। গানটা খালি গলায় গাওয়ার মতো ঠিক নয়, বাট আমি শোনাতে ডেফিনেটলি চাইবো, কারণ গানটার মধ্যে কথা বেশি,
বিচি, আর বিচটা এমন আর কি যেটা উইদাউট দ্য ট্র্যাক ওই সেই মজাটা আসবে না, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং। বাট আমি ডেফিনেটলি হুক লাইনটা শোনাবো, যেটা এমনি শোনালে হয়তো লোকে ভাববে এটা কি হুক লাইন। হ্যাঁ, যেমন থাপ্পড়ে পড়বে রাজা, থাপ্পড়ে পড়বে রে, টুপি টাপে থাপ্পড়ে পড়বে রে, থাপ্পড়ে পড়বে রাজা, থাপ্পড়ে পড়বে রে, টুপি টাপি থাপ্পড়ে পড়বে রে, এটাই হুক লাইনটা আর কি। আর তার সাথে দেখতেও হবে, মানে দেখতে হবে। পুরোটা একসাথে চাই, কারণ প্রথম ওই স্টেপটা দেখতে হবে আর কি, যে এটা এটা দেখতে হবে আর কি, যেটা গানটার নামই যেটা কিসিক। হ্যাঁ, কিসিক মানে হচ্ছে বেসিক্যালি খিচিক। হ্যাঁ, মানে আমাদের ক্যামেরা যেটা আওয়াজটা হয় ক্যাপচার করলে ছবি, সেটার আর কি, দ্যাটস দ্য নেম অফ দ্য সং। যে সময়টা আমরা যখন ছোট ছিলাম, আমরা যে টাইমটা স্কুল কলেজের আড্ডা, তারপর বন্ধু বান্ধবদের টিফিন ভাগ করে নেওয়া, এই টাইমটায় উজ্জয়িনীদি কিন্তু অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছে। কারণ আমরা সেই সময় ভাবতেই পারিনি যে এর পরে কি করবো। আমরা ভাবতাম তো স্কুলে যাবো, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেবো, ক্লাস বাঙ্ক করবো, এইসব। তো ওই সময়টা তোমার কেমন ছিল? তুমি স্কুল লাইফটা এনজয় করতে পেরেছিলে? আমার জন্য স্কুল লাইফটাই মেন, বিকজ আমি কলেজ লাইফ দেখিনি। কারণ আমি ডিস্টেন্ট এডুকেশন করেছি আর কি, ইগনু থেকে পড়াশোনা করেছি। তো যেটা মানুষের জীবনে সব থেকে ভালো একটা সময় থাকে কলেজ, সেটা আমি চোখে দেখিনি, শুধু ভেবেছি এরকম হতে পারে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, পড়াশোনায় ভালোই ছিলাম আর কি। তো তারপরে আর ভালো লাগতো না পড়াশোনা করতে একটা সার্টেন টাইমের পর, যখন দেখলাম যে গান এসে গেছে জীবনে, গানটাকেই প্রফেশন হিসেবে বাঁচতে পেরেছি, তো তখন রিয়েলাইজ করলাম যে পড়াশোনাটা থাক, যে জায়গায় আছে সে জায়গায় থাক, যতটুকু দরকার ততটুকু করবো। আর আই থিঙ্ক এটা দিস হোল্ডস ট্রু ফর এভরিওয়ান। আমাদের জেনারেশনে যেখানে কারো স্কিল আছে, সেই স্কিলটাকে শার্পেন করা, সেটা অনেক বেশি বেটার আমার মনে হয়। যেটা একটা জেনারেশন অবধি ছিল যে পড়াশোনা করতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, না হলে মানুষ নয়, মানে এরকম একটা জায়গা থেকে আমরা খানিকটা বেরিয়ে এসেছি, দ্যাট ইজ গ্রেট। তো পড়াশোনার মধ্যেই গান তো চলে এলো, এবং রিয়ালিটি শোজ অনেক ছোট বয়সেই, স্কুলে পড়াকালীনই, তার আগে রেকর্ডিংসও করছি কলকাতা শহরে। তো গান সবসময় ছিল। রিসেন্টলি আমরা লগ্নজিতাদির একটা পোস্ট দেখেছি, যেটা তোমাকে নিয়ে লগ্নজিতাদি পোস্ট করেছে, সেটার সাথে তুমি কি সহমত? তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি সহমত। তোমার কি মনে হয়? তুমি কতবার আমার ইন্টারভিউ নিয়েছি, বেশ কয়েকবার কথা হয়েছে। হ্যাঁ, রাইট। আমরা বসে হয়তো সেই আড্ডাটা দিইনি বলে তোমার মনে হয়? এই প্রথম হচ্ছে। কিন্তু ইন জেনারেল মানে কিরকম হয়, মাঝে মাঝে দেখি যেটা খুব মজার, সেটা হচ্ছে ধরো ফর এক্সাম্পল একটা কনসার্ট হলো, যে কনসার্টটাতে আমরা সবাই ছিলাম আর কি। তো এবার সেখানে আমার সবাই খুব পছন্দের মানুষ, সোমলতা আমার ভীষণ পছন্দের মানুষ, ইমন আমার ভীষণ পছন্দের মানুষ, এবং শিল্পী, আর লগ্ন তো বহু বছর ধরে লগ্নকেও চিনি আর কি। তো ও যে কথাটা বলেছে যে আমরা 4 জন গাইলাম, সেখানে গানের অনেক রকম গান, কে ভালো গেয়েছে, কে কতটা ভালো গায়নি, সেসব জায়গায় না গিয়ে কথা হচ্ছে, মানে এরকমও হয়েছে দেখেছি যে আমার নামটাই নেই কোথাও আর কি, মানে জাস্ট মেনশনই করা হয়নি। তো সেটা একটু অবাক লাগে, আর কিছুই না, অবাক লাগে, সাময়িক খারাপ লাগা হয়। তারপরে আগেও বলেছি, আজও বলছি যে আমি কাজটায় বিশ্বাসী, আই ওয়ান্ট মাই ওয়ার্ক টু স্পিক ফর ইটসেলফ। তো সেটাই করে যাচ্ছি, না হলে হয়তো 22 বছর ধরে কাজ করছি। এই যে 22 বছর ধরে কাজের কথা বললেই, 22 বছরে পিছন দিকে ফিরে তাকাতে ইচ্ছে করে? বা যদি ফিরে তাকাও, তাহলে কোন সময়গুলো মনে হয় যে আর একটু ফিরে পেলে ভালো হতো? নট রিয়েলি, কারণ আমি খুব প্রেজেন্ট ওরিয়েন্টেড একটা মানুষ। মাঝে মাঝে নিশ্চয়ই মাথায় আসে, যখন ধরো কারো মানে ওই সময়কার রিয়ালিটি শোয়ের সময়কার কারোর সাথে দেখা হলো, বা সে বললো এই সময়টা এরকম ছিল, মনে আছে এটা হয়েছিল, ওটা হয়েছিল, সত্যি তো কত কিছু হয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে আমি এখন অতটা ওটাকে মিস করবো, যে একদম ওর দিকে তাকিয়ে বসে থাকবো, সেটা একেবারেই নয়। মানে আই বিলিভ ইন মাই প্রেজেন্ট, এবং যা হচ্ছে, যা হবে, মানে যা হচ্ছে সেটা উইল অবভিয়াসলি শেপ মাই ফিউচার, অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু মাই ফিউচার। কখনো মনে হয়েছে যে আর পারছি না গাইতে, কোনো কিছুতে? মানে এই
গানে জানি বলতে পারি, কারণ আমরা যেহেতু 22 বছরের জার্নি নিয়ে কথা বলছি, মনে হয়েছে যে আর পারছি না, কোন গাইতে পারছি না সেটা কখনো গাইতে পারছি না, না মানে কোনো ধরো সিচুয়েশনে গিয়ে তোমার মনে হলো যে এটা আর পারছি না, লড়াইটা মাঝে মাঝে মনে হয় টলারেট করতে আর পারছি না, অনেক অনেক রকমের টলারেশন, অনেক কিছু টলারেট করতে হয় যেগুলো মাঝে মাঝে মনে হয় একটু আনফেয়ার। তো সেইগুলো নিয়ে সাময়িক খারাপ লাগা তৈরি হয়, স্বাভাবিকভাবেই হয়, সেটা হিউম্যান নেচার। তো আমরা সবসময় চাই আমাদের কাছে বেস্টটা আসুক, আমাদের সঙ্গে বেস্ট ট্রিটমেন্টটা হোক, আমাদের সব থেকে বেশি সবাই চায়, অ্যাবসলিউটলি সবাই চায়। আর কোথাও গিয়ে এই যুগে এটা খানিকটা মানে এই মানে কন্ডিশনিংটা হচ্ছে মানুষের যে তুমি ডিজার্ভও করো, মানে ইভেন ইফ সামওয়ান ডাজন্ট ডিজার্ভ ইট, সে হেন তেন প্রকারেণ এমন করে একটা কিছু করে ফেলতে পারে যাতে সে পুরো লাইমলাইটটা নিজে নিয়ে নিতে পারে, সেই ভাবনাটা রাখতে হবে। সেই ভাবনাটা আমার নেই খুব একটা। তো আমি কাজে বিশ্বাসী, যেরকম বললাম শুরু থেকে। ধরো তোমার ছোটবেলা, মানে তোমার ছোটবেলায় বলবো, বা সেই সময়টা আমরা কি সিডি ক্যাসেটে গান শুনতাম, তো আমরা গান শুনে না এটা ইমাজিন করে নিতাম যে এই গানটার পিছনে এই সুন্দর একটা গল্প। বাট তোমার ইমাজিনেশন আমার ইমাজিনেশন আলাদা হতেই পারে, কিন্তু এখন যখন আমরা মিউজিক ভিডিও দেখছি, আমরা কি কোথাও বায়াসড হয়ে যাচ্ছি বলে মনে হয়? ভিজুয়ালি বলছো? ভিজুয়ালি ওই যে বললাম আগে, এখন আমরা সবকিছু আগে দেখি তারপরে বিচার করি, যেটা প্রচুর কথা প্রভাব আছে যে পেলে দর্শনধারী ফের গুণ বিচারি, তো আগে দেখবো তারপরে গুণ বিচার করব। তো এখন সেটা পুরোপুরি তাই। হ্যাঁ, তো আমার মনে হয় দ্যাটস দ্য ট্রেন্ড। তো অনেক কিছু আমরা দেখি, ট্রেন্ড আসে, সেই ট্রেন্ডগুলো কিছুদিন থাকে, তারপর চেঞ্জ হয়ে যায়। আমার এটা ধারণা বা বিশ্বাস যে এই যে ট্রেন্ডটা আছে ওটাও খানিকটা কিছুদিন থাকার পরে আস্তে আস্তে ডাই ডাউন করবে, বিকজ এগুলো ক্ষণস্থায়ী জিনিস। তো দেখা যাক, যখন ডাই ডাউন করবে তখন অন্য কিছু আসবে। অলরেডি এআই ঢুকে পড়েছে, সো এআই কি চমক নিয়ে আসবে আমাদের জীবনে সেটা দেখার মতো। কিন্তু সেই সিডি ক্যাসেটের যুগটায় কি আবার ফিরে যেতে ইচ্ছে করে কোনো সময়? হ্যাঁ, মাঝে মাঝে আমার সিডির যুগে ফিরতে ইচ্ছা করে না, আমার ক্যাসেটের যুগে ফিরতে ইচ্ছা করে। আমার তখন আমি সেটা কিউরিওসিটি থেকে যে কেমন ছিল যখন ধরো আমি শুনি যে লতা দিদি, আশা দিদি, এরা সবাই এক একটা গান নিয়ে 7 দিন ধরে রিহার্সাল করতেন। একটা গানের পেছনে অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন সময় দেওয়া হতো। সেটা ট্র্যাকিং, মানে সবাই একসাথে রিহার্সাল করছে, ওই যে কালেকটিভ এনার্জিটা। আমরা যখন স্টেজে পারফর্ম করি, আমার সাথে আরও 5 জন থাকে বলে যে একটা ইম্প্যাক্ট হয়, সেই ইম্প্যাক্টটা 7 দিন ধরে ওরা একসাথে রিহার্সাল করছেন, সলিল চৌধুরী মিউজিক দিচ্ছেন, এখানে ওটা বলছেন, আর.ডি. বর্মন বলছেন। এই জিনিসগুলো মাঝে মাঝে আমি ইমাজিন করি কেমন হয়, কেমন হতো, মাহলটা কিরকম হতো, কিরকম ভাবে রেকর্ড করতেন, ওই ম্যাজিকটা। আমি এখন বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে আর কি। তো ওইটা আমি খুব ভাবি আর কি মাঝে মাঝে আর কি, যখন মানে সময় হয়। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের এগিয়ে যেতে হবে। অ্যাবসলিউটলি। তুমি শুধু তো এখানে না, তুমি বলিউডেও কাজ করেছো। তোমার মনে হয় না যে কোনোদিন, কারণ তোমার সমসাময়িক অনেকেই তো বলিউডে সেটেল করে যায়, তোমার কোনোদিন মনে হয়নি যে না আমি ওখানে গিয়ে সেটেল করতে পারি? আমি সেটেল করেছিলাম আর কি, মানে আমি একটা সময় প্রায় 6-7 বছর টানা বম্বেতেই, মানে মুম্বাইতেই ছিলাম, এবং আমি তান্নু ওয়েজ মন্নু মতো ছবিতে প্লেব্যাক করেছি। রাইট এ রং বলে সানি দেওয়ালের সিনেমা, সেখানেও প্লেব্যাক করেছি, অনেক বলিউড সিনেমায় প্লেব্যাক করেছি। কিন্তু আবার ফিরে আসাটা একটা খুব পার্সোনাল কারণে, সেটা হচ্ছে যে এক তো মা বাবার কাছে থাকতে পারা, কাছাকাছি থাকতে পারা, আর একটা কারণ হচ্ছে যে আমি স্টুডিও খুব ভালোবাসি। মানে আমি স্টুডিওতে যতটা সময় কাটাতে পারবো আমার ভীষণ খুব আনন্দ হয়। আর এই কথাটা আরেকজনও বলতেন, আমি বহু ইন্টারভিউতে শুনেছি, কে এই কথাটা খুব বলতেন যে স্টুডিওতে থাকতে পারলে উনি বলতেন, মেরে কো লাগতা থা কি দিন কা মেরা হো গয়া, কোটা কমপ্লিট, আই এম হ্যাপি, ভাল লাগে। তো স্টুডিওতে গেলে আমারও খুব ভালো লাগে। তো সেখানে হয়তো অর্থ উপার্জন সেভাবে হয় না, কিন্তু ওটা একটা এক্সপিরিয়েন্স, পুজোর মতো আর কি। তো আমি দেখছিলাম এখান থেকে আমার বেশি ডাক আসছে, মানে আমি দেখলাম যে আমার জীবনের সময় নষ্ট করে বম্বেতে স্ট্রাগল করার কোনো মানে হয় না। আমার কলকাতা থেকে অনেক বেশি ডাক আসছে, তখন চুপি চুপি রাত রিলিজ করে গেছে, পরপর প্লেব্যাক আছে, অনুষ্ঠানের ডাক আসছে, হ্যান ত্যান প্রজেক্টসের ডাক আসছে। তখন বললাম যে আমি বম্বেতে অযথা পয়সা নষ্ট করে, মানে আমি তো ভার্গো, খুব প্র্যাকটিক্যাল আবার ভাবনা চিন্তাও আছে, তো আমি কী করছি এটা।
নিজের জায়গাটাই তো আছে, তার থেকে নিজের ইন্ডাস্ট্রিতে কাজ করি। আর বোম্বেতে তখন মুম্বাই তখন আমার ব্যাপার এখনো আছে যে এত লোকে ওখানে গিয়ে কাজ করতে চায়। সো আই সামহাউ থট ইটস বেটার টু বি আ বিগ ফিশ ইন আ স্মল পন্ড। মানে সবাই চলে গেলে এখানে কে থাকবে? এখানেও তো থাকতে হবে, মানে সবাই যদি এখানে প্রচুর ভালো ভালো শিল্পীরা আছে, আমার প্রচুর সব বন্ধু বান্ধব এখানে, ইমন আছে, সোমলতা আছে, লগ্নজিতা আছে, প্রস্মিতা আছে, আরও রিয়ালিটি শো থেকে অনেকে এসছে। তো সবাই এভরিবডি ইজ ইকুয়ালি গুড আর কি, অ্যামেজিং। সো সব অনেকেই আছে। শুধু আমাদের খুব কাছের বন্ধু মধুবন্তী যে এখন মুম্বাই কাঁপাচ্ছে, সেটা একটা খুব গর্বের জায়গা আমাদের। একটু আগে যে নামটা নিলেন আমার অনেকক্ষণ মাথায় ঘুরছে কেকে। কেকের একটা গান শুনি তোমার গলায়। অ্যাবসলিউটলি। যেটা আমার খুব পছন্দের গান, কিন্তু সেই গানটা আবার অতটা পরিচিত নয়। চাঁদনি মুস্কুরায়ে जब हवा कुछ कहे, सुन लो मेरी सदाएं, है तेरे साथ में, जो घना हो फिजा में अंधेरा, पाओगे मुझको हरदम तेरे लिए, ले चले यादों के ये काफिले, जाएंगे हम जहाँ, ये ज़मीं आसमां चले। অসাধারণ, মানে মনে হচ্ছে মানুষটা আছে, মানে উনি আমাদের সবার মধ্যে আছেন, কোথাও হারিয়ে যাননি, রয়ে যাবে। পারে না এরকম গান যার রয়েছে, সে কখনো হারাতে পারে না। মুডটা আমার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল একদম। এরপর আর কি আসতে চলেছে? এরপর আর কি গান শুনতে চলেছে? গান তো আসছে, কিন্তু গান নিয়ে আমরা প্লেব্যাক সিঙ্গাররা একটু ইনসিকিউর একটা জায়গায় থাকি। সেটা হচ্ছে যে যতক্ষণ না গানটা রিলিজ করছে ততক্ষণ অবধি এইটা আসছে ওইটা আসছে বলতে নেই, মানে জিঙ্কস করে দেওয়া হয় টাইপস আর কি, এরকম একটা ব্যাপার। তবে যেটা নিয়ে আমি কথা বলতে চাই ডেফিনেটলি, সেটা এই ডিসেম্বর মাসে আমি সেরেন্ডিপিটি আর্টস ফেস্টিভ্যাল গোয়াতে যেটা হয়, ইটস আ ওয়ার্ল্ড সেলিব্রেটেড ফেস্টিভ্যাল আর কি, সারা বিশ্বে ভীষণভাবে সেলিব্রেটেড। সেখানে আমি পারফর্ম করছি এবং সেখানে দুটো অনুষ্ঠান করছি। একটা অনুষ্ঠান ভীষণ ইন্টারেস্টিং, ইন্ডিয়ান রাগাজ ইনফ্লুয়েন্স অন বলিউড বা ফিল্ম মিউজিক, আর আরেকটা হচ্ছে সেলিব্রেটিং লক্ষ্মীকান্ত প্যারেলাল। তো এই দুটো অনুষ্ঠানই ভীষণ আকাঙ্ক্ষিত একটা আমার জন্য, সারা বছর আমি তাকিয়েছিলাম। তো ফাইনালি চলেই এসছে, যার রিহার্সাল করতে বম্বেতে গেছিলাম ইনফ্যাক্ট আর কি। এবং এই পুরো বিষয়টার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই আমার দাদা বিক্রম ঘোষকে। সো দেখা যাক কেমন হয় এই সেরেন্ডিপিটি, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। প্রতিবারের মতো এটাই ভালো হবে, অবশ্যই ভালো হবে। আর আরো অনেক গান শোনার অপেক্ষায় রইলাম, কারণ আমাদের হাতে না সময়টা বড্ড কম থাকে যে বসে গান শুনেই যাব, সেটা আর পারি না। না হলে শুনতে গেলে মনে হয় যে না শুনেই যাই গান, আরেকটু শুনি না, আরেকটা গান শোনা হলো না, কিন্তু সেটা তো আর হবে না। তো আবার পরের আড্ডাটায় নিশ্চয়ই আমরা বাকি গানগুলো শুনবো, আশা রাখি। হ্যাঁ, তুমি খুব ভালো থাকো। আর দর্শকদের জন্য বলবো যে আপনারাও খুব ভালো থাকুন। আর এই আড্ডাটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি কিন্তু আরেকটা গান শুনবো যেটা দিয়ে শেষ করবো, আগে আমি শেষ করে দিই তারপর তুমি শেষ করো, কারণ আমরা সুরে শেষ করতে যাই। এরকম আরো অনেক টলি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টার সময় চোখ রাখতে হবে জিও বাংলার টলি কথায়। আর একটা কথা বলে দিই যে আমাদের এই ভিডিওটা নিবেদনে সুপার পাওয়ার ডিটারজেন্ট, রং থাক দাগ যাক। এবার গানটা শুনি। চুপি চুপি রাত ডাকে আমাকেও, চাঁদটাও হাত ছানি দে, মিশে যেতে চাই ওই আকাশে,
আকাশও আমাকে ছুতে চায়, জানি না কেন ঘুম আসে না যে চোখে,